আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি কেমন দেখতে চাই? এক লাইনে আমি তাকে দেখতে চাই। আমার ছোটবেলার স্কুলের কথা মনে পড়ছে। আমি পুরনো ঢাকার একটি স্কুলে পড়তাম। তো আমাদের হেডমাস্টারের নাম ছিল আব্দুল হক, সম্ভবত, আমার যদি স্মৃতি বিভ্রম না ঘটে। খুবই সুন্দর চেহারার। তার দাপ্তরিক কাজ বাদ দিয়ে মাঝে মধ্যে ক্লাস নিতেন উপরের দিকে, কিন্তু যেটা তিনি করতেন মোটামুটি একটা বিরতি দিয়ে। আমাদের দোতলা স্কুল, লম্বা বারান্দা বা করিডোর যেটাই বলি না কেন, সেই করিডোর দিয়ে বা বারান্দা দিয়ে তিনি প্রত্যেকটা ক্লাসরুমের সামনে দিয়ে একটা বেত হাতে হাঁটতেন। আমরা ছাত্ররা সবাই তাকে ভয় পেতাম এবং একই সঙ্গে শ্রদ্ধা করতাম। আমি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ঠিক সেই রকম একজন হেডমাস্টারের মতো দেখতে চাই। সবাই তাকে ভয় পাবে, বিশেষ করে তার পারিষদবর্গ, এবং শ্রদ্ধাও করবে। এবং আমি মনে করি সেই রকম একজন হেডমাস্টার হওয়া, যিনি আমাদের প্রধানমন্ত্রী, সেটা তার পক্ষে হওয়া সম্ভব। আমার তিনটে বিষয় নিয়ে আলোচনা করবার আমি একটু কথা বা প্রতিদিন ভিডিও করাটা কমিয়ে দিতে চাই অন্যান্য কাজের ব্যস্ততার কারণে। কিন্তু তিনটে বিষয় খুব জরুরি আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে সরকারটা কেমন হলো, দ্বিতীয় যেটা আলোচনা করা দরকার, এই যে নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল, ভোটের ফলাফলটা বিশ্লেষণ করা দরকার। আরেকটা হচ্ছে গণভোট বা সংবিধান সংস্কার পরিষদ, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করা দরকার। একই দিনে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলা সমীচীন হবে না মনে করে আমি গণভোট এবং ভোটের ফলাফল বিশ্লেষণ অন্য সময় করবার চেষ্টা করব। আজকে মন্ত্রিসভা, সরকারের সামনে করণীয় কি, সেগুলো নিয়ে খানিকটা আলোচনা করতে চাই। একটা দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, মামলা, হামলা, কারাবরণ, নির্বাসন এবং অন্তর্বর্তী রাজনৈতিক একটা অধ্যায়ের পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতৃত্বে উত্তরণ ঘটিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং 50 সদস্যের তাকে সহ একটি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত যে শপথ অনুষ্ঠান, সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান, প্রধানমন্ত্রীর শপথ পড়ান। উন্মুক্ত স্থানে এই শপথ অনুষ্ঠান আয়োজন একটা রাজনৈতিকভাবে প্রতীকী, এর আগে কখনো হয়নি। এটা জনসম্পৃক্ততা, উন্মুক্ততা এবং নতুন সূচনার একটা বার্তা বহন করে নিঃসন্দেহে। এবং এই মন্ত্রিসভা শুধু একটা প্রশাসনিক তালিকা নয়, এটা একটা রাজনৈতিক বিবৃতিও বটে। এতে প্রজন্মান্তর, উত্তরাধিকার, আনুগত্যের পুরস্কার, জোটের ভারসাম্য, নারী নেতৃত্বের দৃশ্যমানতা, টেকনোক্র্যাট অন্তর্ভুক্তি এবং কৌশলগত রাজনৈতিক বার্তা একত্রে উপস্থিত। অনেকেই চাইছিলেন, আমি সহ, যে মন্ত্রিসভার আকারটা ছোট হোক। এর আগে বাংলাদেশে জনপ্রশাসন সংস্কারের কথা যারা বলেছেন, যেসব কমিশন হয়েছে, সবাই সরকারের আকার ছোট করবার কথা বলেছেন। শুধু মন্ত্রী না, সামগ্রিকভাবে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনবার কথা বলা হয়েছে বিভিন্ন প্রস্তাবনায়। সেই বিচারে মন্ত্রিসভা কিন্তু খুব একটা ছোট হয়নি। তবে একটা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, যে কোন কোন মন্ত্রণালয়কে একসঙ্গে এক করে ফেলা যাবে আগামী দিনে। হয়তো তার মাথার মধ্যে সেটা আছে, যদিও সেটা প্রকাশ করেনি, সেটা কিন্তু বোঝা গেছে। যেমন ধরেন, সড়ক, সেতু বা রেল, এগুলোকে এক করা যায়, শিপিং এক করে ফেলা যায়, অর্থ পরিকল্পনাকে এক করে ফেলা যায়, বাণিজ্য, তার সঙ্গে ইন্ডাস্ট্রি এবং একই সঙ্গে বস্ত্রপাট, এগুলোকে একসঙ্গে করে ফেলা যায়। মন্ত্রীদের দপ্তর বন্টনের মধ্য দিয়ে তার একটা সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি যে এই বিবেচনা বোর্ডটা তার মাথার মধ্যে হয়তো কাজ করছে। আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক। 50 সদস্যের মন্ত্রিসভা আকারে বড়, তারপরও এটা খুব একটা অস্বাভাবিক মনে হয়নি যেভাবে দপ্তর বন্টন করা হয়েছে তাতে। সো ক্ষমতায় প্রত্যাবর্তনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা দরকার আমাদের এখানে। এই যে তারেক রহমান এবং তার দলের
দশক আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল, আমরা সবাই জানি 2001 থেকে 2006, এবং সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, প্রয়াত বিএনপি চেয়ারপারসন। পরবর্তী রাজনৈতিক পালা বদল, নির্বাচনের বিতর্ক, সামরিক সমর্থিত অন্তর্বর্তী সরকার, আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, রাজনৈতিক মামলা, দলীয় পুনর্গঠন, সব মিলিয়ে বিএনপি দীর্ঘ সময় কিন্তু বিরোধী দলে, এবং এই দীর্ঘ বিরোধী অধ্যায় দলটিকে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে বলে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে সাংগঠনিক পুনর্গঠন ছাড়া টিকে থাকা যায় না, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নতুন প্রজন্মকে, নিউ জেনারেশনকে সামনে না আনলে রাজনৈতিক ধারাবাহিকতা ভেঙে পড়ে। এই মন্ত্রিসভা, যেটা মিস্টার তারেক রহমানের মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা সেই অভিজ্ঞতার একটা বড় প্রতিফলন বলে আমার কাছে মনে হচ্ছে। আমি মন্ত্রিসভার কাঠামো নিয়ে বলছিলাম, সংখ্যা নিয়ে বলছিলাম, ভারসাম্য বলছিলাম, এবং বার্তাটা কি, তারেক রহমান এই মন্ত্রিসভাতে কি বার্তা দেবার চেষ্টা করছেন সেটা আমি খানিকটা আপনাদের বলেছি। মোট সদস্য আমরা বলেছি যে 50, প্রধানমন্ত্রী একজন, পূর্ণমন্ত্রী করেছেন তিনি 25 জনকে, এবং প্রতিমন্ত্রী 24 জন, এবার কোনো উপমন্ত্রী রাখা হয়নি। এই কাঠামোটা মাঝারি আকারের মন্ত্রিসভা, খুব বড় বলা যাবে না, খুব ছোট বলা যাবে না, অত্যধিক স্ফীত নয়, আবার ছোট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 25 জন পূর্ণমন্ত্রীর মধ্যে 9 জন প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রীদের বড় অংশটাই নতুন, অনেকেই প্রায় অচেনা। এটা স্পষ্ট বার্তা দেয় যে দল শুধু প্রবীণদের উপর নির্ভর করছে না, আবার প্রবীণদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইগনোরও করছেন না, তাদের প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করছেন। আমরা একটা সমালোচনা করি যে নির্বাচন, আমাদের রাজনীতিটা ইনক্লুসিভ নয়, এখানে নারীর অংশগ্রহণ সীমিত। আমরা নিজেরাও সমালোচনা করেছি, আমি নিজেও করেছি, যে যেখানে আরপিওতে বলাই হচ্ছে যে শতকরা 5% মনোনয়ন দিতে হবে, বিএনপি সেটাও দেয়নি, দিতে পারেনি, জামাত তো দেয়নি। তারপরে তো সংখ্যালঘুদের প্রশ্ন আছে, সেটা রিলিজিয়াস মাইনরিটি হোক, ইন্ডিজিনিয়াস মাইনরিটি হোক, জেন্ডার বেসড মাইনরিটি হোক, সেই প্রসঙ্গগুলো আছে। কিন্তু নারী যেহেতু জনসংখ্যার সিংহভাগ, এবং নারী যেহেতু ভোটারদের 1% কম পুরুষদের চাইতে, এখানের এই অংশগ্রহণটা কি সেটা একটা দেখবার বিষয়। আমরা জানি যে এইবারের সংসদে নির্বাচিত নারী সংসদ সদস্য হচ্ছেন 7 জন, এবং এরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এবং নতুন মন্ত্রিসভায় এই 7 জন থেকে 3 জনকে নেওয়া হয়েছে, এবং এরা বিশেষভাবে আলোচিত। নাম আমরা করতে পারি আফরোজা খানম রিতা, যাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী করা হয়েছে, শামা ওবায়েদ ইসলাম, যাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে, এবং ফারজানা শারমিন পুতুল, যাকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে। এই 3 জনেরই রাজনৈতিক পারিবারিক উত্তরাধিকার আছে। শামা ওবায়েদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, অত্যন্ত প্রথিতযশা খ্যাতিমান রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের মেয়ে, যিনি আগে মন্ত্রীও ছিলেন একাধিকবার। আফরোজা খানম রিতা প্রয়াত শিল্পপতি হারুন রশিদ খান মন্নুর মেয়ে, এবং ফারজানা শারমিন পুতুল সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে, একসময়কার অত্যন্ত খ্যাতিমান ছাত্রনেতা, বিশেষ করে রাজশাহী অঞ্চলের, রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও তিনি অত্যন্ত খ্যাতিমান নেতা ছিলেন। এখানে দ্বিমুখী একটা বিশ্লেষণ সম্ভব। ইতিবাচক দিকটা হচ্ছে যে নারী নেতৃত্ব দৃশ্যমান হয়েছে, আছে যা, তার মধ্য থেকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তাদের দেওয়া হয়েছে, এবং আন্তর্জাতিক ও অর্থনৈতিক খাতে অংশগ্রহণটা নিশ্চিত করা হচ্ছে যে এই জায়গাগুলোতে তারা ভূমিকা রাখতে পারবে। এবং সমালোচনার দিকটা হচ্ছে যে রাজনৈতিক পরিবার কেন্দ্রিক নিয়োগ, মনোনয়ন দেওয়ার সময়ই সেটা বলা হয়েছে, আমরা অনেকেই সমালোচনা করেছি। নারী নেতৃত্বের স্বতন্ত্র রাজনৈতিক ভিত্তি আসলে এখানে কতটা, এটা একটা বড় প্রশ্ন। এখন চূড়ান্ত মূল্যায়ন নির্ভর করবে যে 3 জন মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, 1 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, তাদের কর্মদক্ষতার উপর আমি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যে তারা এটা করতে পারবেন। আরেকটা ইস্যু এখানে আলোচনা করা দরকার, যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের রাজনীতিকদের উত্থান। এই মন্ত্রিসভায় কয়েকজন তরুণ নেতা রয়েছেন যারা রাজনৈতিক পরিবারের সন্তান হলেও নিজেরাও সক্রিয় রাজনীতি করেছেন। যেমন আমরা অনিন্দ ইসলামের কথা উল্লেখ করতে পারি, অমিত ইসলাম নামে তিনি পরিচিত, ইশরাক হোসেনের কথা বলতে পারি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের কথা বলতে পারি। এই প্রজন্মের রাজনীতিকরা আন্দোলনের মাঠে সক্রিয় ছিলেন।
অনেক সক্রিয় ছিলেন, সাহসী ভূমিকা তারা রাখতেন। ফলে তাদের নিয়োগ কেবল বংশানুক্রম নয়, রাজনৈতিক অভিজ্ঞতাও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিবেচনায় এসছে। এটা মোটা দাগে স্পষ্ট আমরা বলতে পারি। আমরা একটু প্রবীণ নেতৃত্বের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে অভিজ্ঞতার একটা ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং এটা কৌশলগত সিদ্ধান্ত, আমরা সবাই জানি বুঝি। স্থানীয় সরকার ব্যবস্থাই মাঠ পর্যায়ের প্রশাসনের কেন্দ্র। অধিকাংশ সময়ই বাংলাদেশে রাজনৈতিক দল যেটা ক্ষমতায় থাকে তাদের মহাসচিব বা সাধারণ সম্পাদকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। কিছু ব্যতিক্রম হচ্ছে বিভিন্ন সময়। আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সিজন পলিটিশিয়ান এবং বিজনেসম্যান, পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়। অর্থনৈতিক স্থবিরতার সময় অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন এবং মিস্টার খসরু সেখানে কন্ট্রিবিউট করতে পারবেন বলে আমাদের সবার ধারণা। সালাউদ্দিন আহমেদ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এক সময় নিখোঁজ হয়ে তাকে ভারতে পাওয়া যায়। তার নিয়োগ রাজনৈতিকভাবে প্রতীকী এবং বলা যেতে পারে তিনি অত্যন্ত সক্ষম, পারদর্শী, কথাবার্তায় যথেষ্ট মেপে বলবার চেষ্টা করেন, লেখাপড়া জানা একজন ব্যক্তিত্ব। এবং আমরা তাকে দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সভাগুলো হচ্ছে কয়েক মাস ধরে, সেখানে বিএনপির নেতৃত্ব তিনি দিয়েছেন এবং অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং ঐতিহাসিক ধারাবাহিকতার একটা প্রতিফলন এগুলো। আমরা বৌদ্ধ বয়সী বলা যেতে পারে যে, আমি যেহেতু তরুণদের কথা বললাম, নারীদের কথা বললাম, প্রবীণদের কথা বললাম, মাঝামাঝি ক্ষেত্রে আছেন এরকম বেশ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং পালন করতে পারবেন বলে আমাদের ধারণা। আমরা এর মধ্যেই বহুল আলোচিত আনময় এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন। তিনি একসময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং সফলভাবে বাংলাদেশে যে গণ নকল সেটাকে তিনি বন্ধ করেছেন সফলভাবে। জহিরুদ্দিন স্বপন বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটু নাম, এক সময়কার অত্যন্ত সফল ছাত্র নেতা। প্রথমবারের মতো মন্ত্রিসভায় তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একসময় তিনি বিএনপি মিডিয়া সেলের প্রধান ছিলেন। তিনি সফল হবেন আশা করা যায়। এবং রশিদুজ্জামান মিল্লাতের মতো নেতাও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এরকম আরও অনেকের নাম করা যাবে। ভবিষ্যতে নিশ্চয়ই তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে নানা সময় তাদের প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব। আমি সবার নাম আজকে এই আলোচনার মধ্যে ইচ্ছে করি আনতে চাইছি না, কিন্তু সবচেয়ে বড় চমক এই মন্ত্রিসভার সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মিস্টার রহমান তিনি এমপি নন, টেকনোক্র্যাট হিসেবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নন, অর্থাৎ দলের বাইরে একজনকে করা হয়েছে। তিনি আগে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং তার আগে তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এখানে বিভিন্ন মহল থেকে তিনটে বড় প্রশ্ন উঠেছে যে টেকনোক্র্যাট নিয়োগ কি কৌশলগত বাস্তববাদ কিনা। করা যায়, 10% আপনি টেকনোক্র্যাট মন্ত্রী করতে পারেন, তো এখানে কি কৌশল কাজ করছে? এখানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হলো কিনা? কারণ এর আগে বাংলাদেশে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ছিল বা অন্তর্বর্তী সরকার ছিল, এমনকি 2007-8 যে আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল, সেই সব সরকারের কেউ পরবর্তী সরকারে যোগ দেননি। কাজেই যদি কেউ নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন তুলতে চান বা এই বিএনপির সাফল্যকে, এই যে ভূমিধস বিজয়, সেটাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চান, তাহলে তিনি বা তারা এই প্রশ্ন করতেই পারেন বা হয়তো ভবিষ্যতে করব না, কিন্তু সেটা হয়তো যথার্থ নাও হতে পারে, তথ্য প্রমাণের ভিত্তিতে নাও হতে পারে, কিন্তু প্রশ্ন করবার একটা সুযোগ আছে। আর রাজনীতিতে পারসেপশন খুব ম্যাটার করে। সেই পারসেপশন সঠিক হোক বা বেঠিক হোক, যে ওই সরকারটি আসলে বা এই মানুষটি আসলে বিএনপির এই নির্বাচনী বিজয়ে ভূমিকা রেখেছে। নানা রকমের আলোচনা করিডোর আছে, আমি সেই আলোচনার মধ্যে যেতে চাই না। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে কিনা তার এই নিয়োগে, সেটা একটা প্রশ্ন। মিস্টার খলিলুর রহমান জাতিসংঘে কাজ করবার অভিজ্ঞতা আছে তার, এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে তার যে অভিজ্ঞতা সেটা সহায়ক হতে পারে। তবে
এই প্রশ্নের উত্তর আমি জানি যে প্রধানমন্ত্রীর পক্ষে বা কারো পক্ষে এখন দেওয়া সম্ভব নয় যে তিনি কেন তাকে করা হলো, এবং তাকে করা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই। তিনি হয়তো পারফর্মও করতে পারবেন, ডেলিভারও করতে পারেন। তবে একটা প্রশ্ন থাকবে যে বিএনপি একসময় তাকে নিয়ে প্রশ্ন তুলেছিল। তাকে যখন নিরাপত্তা উপদেষ্টা করা হয় তখন বিএনপি সেটাতে আপত্তি জানিয়েছিল। একসময় বিএনপি তার পদত্যাগও দাবি করেছিল বা তাকে সরিয়ে দেবার দাবি জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে। সেখান থেকে তাকে এই উপদেষ্টা নিয়োগটা, তার সক্ষমতা যোগ্যতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই। ইতিমধ্যে অনেকে মনে করেন যে তিনি সর্বশেষ ভারতে গিয়েছিলেন, সেখানে তার এই নিয়োগের সঙ্গে সেটার একটা সম্পর্ক থাকতে পারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার বৈঠক। তার আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ট্রেড ডিল যেগুলো বা ট্যারিফ সংক্রান্ত ডিলগুলোতে তিনি ভূমিকা রেখেছেন। এমনকি বিএনপি যখন তাকে পদত্যাগের দাবি জানায় বা তাকে সরিয়ে দেবার দাবি জানায়, তারপরেই লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তিনি ছিলেন। এবং ধারণা করা হয়, অনেকে মনে করে থাকেন যে সেই বৈঠক আয়োজন, এই নির্বাচনকে তাড়াতাড়ি করা, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, কিংবা মিস্টার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের যে বাধাগুলোর কথা তিনি বলছিলেন, তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, সেখানে ডক্টর খলিলুর রহমান কোনো ভূমিকা আছে কিনা। দেখবেন যে এই মন্ত্রিসভা নিয়ে যত আলোচনা বিভিন্ন মহলে হচ্ছে, টক শোতে আলোচনা, আমার ডক্টর রহমানের সঙ্গে কোনো ব্যক্তিগত ভালো খারাপ কোনো রকমের সম্পর্কই প্র্যাকটিক্যালি নেই, আমি খুব ভালোভাবে তাকে জানিও না, এবং তিনি হয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এটা অত্যন্ত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তবে একথা বলতে হবে যে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের কথা হলো, এবং সেখানে অনেকে মনে করেন যে তার একটা ভূমিকা ছিল, এবং ডক্টর খলিলও অনেক সময় নিজে অনেক কিছুতে রিয়্যাক্ট করেছেন। এমনকি তার নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন উঠেছে তিনি তখন পাল্টাও প্রশ্ন। আমাদের সশস্ত্র বাহিনীর আসলে ওই কাজগুলো, ওই করিডোর থেকে অন্যান্য বিষয়গুলোতে খুব একটা পছন্দ হয়নি, আমরা জানি। এবং ডক্টর খলিলুর রহমানের ইমেজ নারী নিরাপত্তা উপদেষ্টা থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর সঙ্গে তার সম্পর্কটা যে খুব ইতিবাচক ছিল, এটা আমাদের বাইরের থেকে যেটা আমরা বুঝি, আমাদের এই বোঝা ঠিক নাও হতে পারে যে খুব একটা সুসম্পর্ক ছিল, সশস্ত্র বাহিনী তাকে খুব ওয়েলকাম করেছে, সেটা আমাদের কাছে মনে হয়নি। আমরা ভুল হলে সেটা অবশ্যই আমাদের জন্য খুশির খবর। মন্ত্রিসভা গঠন করবার পরই আমরা দেখলাম যে সরকার, প্রধানমন্ত্রী একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, মানে উপদেষ্টা পরিষদ ঠিক নয়, উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এবং এটা গণতান্ত্রিক কাঠামোর একটা নতুন স্তরও বলা যেতে পারে। আগেও আমরা সরকারগুলোতে বিভিন্ন উপদেষ্টা দেখেছি যারা কখনো অনেক সক্রিয়, কেউ কেউ একেবারেই সক্রিয় নয়। তো এই উপদেষ্টারা 5 জন, তার মধ্যে পূর্ণ মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, 5 জন প্রতিমন্ত্রীর মর্যাদার উপদেষ্টা। অনেকে এটাকে কার্যত একটা ছায়া মন্ত্রিসভা বলতে পারেন, যে তারা সেরকম কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন কতগুলো আছে যেগুলো তোলা যেতেই পারে, যে উপদেষ্টারা কি মন্ত্রীদের উপর প্রভাবশালী হবেন? সংসদের কাছে তারা কি জবাবদিহিতা করবেন? তারা করবার কোনো সুযোগ নেই। নীতিগত দ্বৈততা তৈরি হবে কিনা? আমরা জানি যে আমাদের এখানে অনেক সময় মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সম্পর্কটা ভালো থাকে না, কখনোই ভালো ছিল না, দু একটা ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। উপদেষ্টাদের সঙ্গে মন্ত্রীদের সম্পর্ক খুব একটা ভালো কখনোই ছিল না, এবং আমাদের মতো যারা তাদের সঙ্গে কাজ করেন বাইরে থেকে, তারা জানেন যে তাদের সঙ্গে কথা বললে বোঝা যায় যে সম্পর্কের টানাপোড়েনটা কোন পর্যায়ে যেতে পারে। সো উপদেষ্টা কাঠামো তখনই কার্যকর হয় যখন তা স্পষ্টভাবে পরামর্শমূলক থাকে। উপদেষ্টারা যদি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যান, তাহলে সাংবিধানিক একটা অস্পষ্টতা তৈরি হয়। এটা যেন উপদেষ্টাদেরও মাথায় থাকে, প্রধানমন্ত্রীর নিশ্চয়ই মাথায় আছে, এবং মন্ত্রীবর্গের তো মাথায় থাকবে, এবং তারা এটা করবেন। এই সরকারের আরেকটা বৈশিষ্ট্য, যেটা মিস্টার রহমান বা বিএনপি অঙ্গীকার করেছিল, যে তারা যদি সরকার গঠন করতে পারে বিগত সরকার আমলে আন্দোলনের সময়, তাহলে তারা গণতান্ত্রিক আন্দোলনের শরিকদের নিয়ে সরকার গঠন করবে, যে নামই ডাকা হোক না কেন, জাতীয় সরকার, ঐকমত্যের সরকার, হোয়াটএভার ইট ইজ। আমরা জানি তারা বেশ কয়েকজনকে মনোনয়ন দিয়েছেন, তার মধ্যে কেউ কেউ নিজের দল থেকে বেরিয়ে এসে বা দলের থেকেও তারা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করেছেন। কেউ কেউ বিএনপির প্রার্থী দেয়নি, সেখানে নিজস্ব দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এদের মধ্য থেকে অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজন বিজয়ী হয়েছেন।